আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই উজালা পেইজ সংবাদ শিরোনাম। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। জুমার নামাজে লাখো মুসল্লির ঢল, দেশ ও জাতির কল্যাণ কামনা। রাজনীতিতে বিভেদের দেয়াল বাড়ছে বলেছেন ওবায়দুল কাদের। নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ চান ব্যারিস্টার মওদুদ। রাষ্ট্রপতির ওপর পুরো দায়িত্ব চাপাতেই তার সংলাপের প্রস্তাবে সাড়া দিচ্ছে না সরকার, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলো সমঝোতা হলেও কার্যকর সমাধান না মেলার আশঙ্কা। ফের অস্থির চাল, তেল ও চিনির বাজার। 7 দিনে রাজধানীতে চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা। ভোজ্য তেলের দাম নিয়ে চলছে লুকোচুরি। দেখছিলেন উজালা পেইজ সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত। জুমার নামাজ ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুসল্লিরা জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় জমায়েতে অংশ নিয়ে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ চাইবেন তারা। ঈমান আমলের শিক্ষার পাশাপাশি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের জ্ঞানও অর্জন করবেন মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এই মিলনমেলা থেকে। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দেশের দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের সংখ্যাও। এসেছেন বিদেশি মেহমানরাও। দুপুর 1:30টার পর বিশাল ময়দানেই অনুষ্ঠিত হয় জুমার নামাজ। সামিয়ানার নিচে জায়গা না হওয়ায় এর বাইরেও মুসল্লিরা অংশ নিয়েছেন এতে। ইজতেমায় যোগ না দিয়েও শুধু নামাজে অংশ নিতে অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করব, জুম্মার নামাজ আদায় করব। চেয়েছি, অনেক কিছু চেয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সুখী শান্তিতে রাখে, দেশ মুসলিম জাতি যেন ভালো সুখী সমৃদ্ধ হয়। লক্ষ লক্ষ লোকের মাঝে একটা জামাত পড়া জীবনে সৌভাগ্য নাও হইতে পারে। তবে ইজতেমার আনুষ্ঠানিকতা শুধু প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মানুষের সাথে পরিচয় ও ভ্রাতৃত্বের সম্পর্কও এখানে তৈরি হয় বলে জানিয়েছেন মুসল্লিরা। যে মানুষের সাথে যেমন দিলে দিলে মহব্বত থাকে, আমাদের আন্তরিকতা মহব্বত ফুটে ওঠে। তো যখন আমাদের সাথীরা চলে যায় তখন খুব কষ্ট লাগে, দিলে কষ্ট লাগে। ওই কষ্টটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। বিভিন্ন দেশের মানুষজন আসে এখানের মধ্যে, তো এটা একটা হজের পর একটা সেকেন্ড আমাদের দেশের এটা গৌরব। এখানে আমাদের একটা মিলন মেলা হচ্ছে এবং সবার সাথে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে উঠতেছে। ইজতেমা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ডগুলো বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দেশের 16টি জেলার মুসল্লিরা 27টি খিত্তায় অবস্থান করে ঈমান আমলের বয়ান শুনছেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আরিফুল হক, বাংলা ভিশন, টঙ্গী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের লাখ লাখ যুব শক্তি সৃজনশীল এবং উদ্ভাবনী শক্তির বিকাশে বাংলাদেশ বৈশ্বিক জ্ঞান এবং ব্যবসা বাণিজ্যের সুযোগকে স্বাগত জানাবে। এতে দুপক্ষই লাভবান হবে বলেও জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডিজিটাল লিডার্স পলিসি মিটিং অন জব শীর্ষক সেশনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তথ্য প্রযুক্তি প্রসারের কারণে বাংলাদেশ তার যুব সম্প্রদায়ের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মেল বন্ধন ঘটাতে চায়। সেক্ষেত্রে যে কোনো প্রযুক্তি দ্রুত গ্রহণের পাশাপাশি খাপ খাওয়াতে অভ্যস্ত হতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে প্রযুক্তির ছোঁয়া জনগণের জীবন ও জীবনমানকে উন্নত করছে। তাই সকলকেই যেন এই পরিবর্তনের ছোঁয়া পায় তা বিশ্ববাসীকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য এমনকি উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে সম্পৃক্ত করা হয়েছে। বাংলাদেশ বিনির্মাণের সাফল্য গাঁথা সকলের সামনে উপস্থাপনের জন্য এবছর বিশ্ব অর্থনৈতিক ফোরাম তাদের বিশেষ অতিথি এবং প্যানেল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে বিভেদের দেয়াল বাড়ছে, যার পরিণতি কারোর জন্য ভালো নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, রাজনীতি শুধু ক্ষমতার পালা বদলের হাতিয়ার নয়, বরং মানুষের সেবার হাতিয়ার। তার মতে সংশয়, অবিশ্বাস, বিভাজনের দেয়াল ভেঙে
সুন্দর পরিবেশ গড়ে তোলা গণতন্ত্রের জন্য খুব দরকার। অন্য রাজনৈতিক দলের নেতা অসুস্থ হলেও তাকে দেখতে যাওয়ায় সমালোচনা হয় বলেও ক্ষোভের সাথে জানান তিনি। নিজেদের সংখ্যালঘু না ভেবে আক্রমণ হলে পাল্টা জবাব দেওয়ার পরামর্শ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আরও বলেন, রাজনীতিতে সব লোক সমান নয়, তাই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। সাফ জানিয়ে দিয়েছেন, সাম্প্রদায়িক উগ্রবাদের সাথে কোনো আপোষ নয়। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক সম্পর্কে বিভাজন, বিভেদের ওয়াল খুব শুধু উপরে উঠছে, ওয়াল উঁচু হচ্ছে, অথচ সম্পর্কের সেতুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসুন আমরা সংশয়, অবিশ্বাস, বিভাজনের ওয়াল ভেঙে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আমাদের মধ্যে গড়ে তোলা আবশ্যক। এটা আমাদের গণতন্ত্রের জন্য খুব দরকার। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক সরকার গঠনের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সাথে আলোচনা করতেই হবে। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কথা বললেও আওয়ামী লীগ নেতারা তা নাকচ করে রাজনৈতিক ভবিষ্যৎকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। কথা বলেন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগ প্রসঙ্গেও। রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ সফল হবে বলে আমরা আশা করব তিনি আরও একটি উদ্যোগ গ্রহণ করবেন, যাতে করে আগামী নির্বাচন কি করে আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ করতে পারি, এমন একটি সহায়ক সরকারের কাঠামো তৈরি করতে হবে, যাতে করে দেশের মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টনে দলের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব। দোয়া মাহফিলে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় দলের নেতাকর্মীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। কিন্তু প্রয়োজন আছে আপনার এই বাংলাদেশের জনগণের সঙ্গে আলোচনা করার, আর বিএনপি একমাত্র দল সারা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে। সুতরাং আপনাদের আলোচনা করতেই হবে, এই কথা আপনার মনে রাখবেন। আলোচনা নিরপেক্ষ নির্বাচন কমিশন যদি না হয়, যদি সরকার পদ্ধতি নির্বাচনের উপরে না থাকে, সেই নির্বাচন নিয়ে আমরা অবশ্যই ভাববো। এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগই রাষ্ট্রপতির উদ্যোগের সফলতার পথে বাধা হচ্ছে। রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময় বলেছেন, দেশের শান্তি, শৃঙ্খলা এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হওয়া দরকার। কিন্তু সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতারা তা নাকচ করে দিচ্ছেন। এটি রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত ও অন্ধকারময় এবং সংঘাতপূর্ণ করে তুলবে। এদিকে ভাসানী মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের রচনার প্রতিযোগিতার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পুরো দায়িত্ব রাষ্ট্রপতির ওপর চাপাতেই তার সংলাপের প্রস্তাবে সাড়া দিচ্ছে না সরকার, বলছেন বিশ্লেষকরা। রাষ্ট্রপতির যে কোনো উদ্যোগ সরকার মেনে নেবে, এমন বক্তব্যকে শুভঙ্করের ফাঁকি হিসেবেই দেখছেন তারা। বিশ্লেষকদের অভিমত, যদি সংলাপ বা সমঝোতা নাই হয়, তাহলে রাষ্ট্রপতির 1 মাসের উদ্যোগ শুধুই কালক্ষেপণ। তবে এখনই হতাশ না হওয়ার জন্য পরামর্শ তাদের। 17 জানুয়ারি খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। যদিও এরপর যথারীতি রাষ্ট্রপতির আহ্বানের পক্ষে বিপক্ষে বক্তব্য রাখে প্রধান 2 রাজনৈতিক দল। তিনি সত্যি কথা বলেছেন, এই দেশের মানুষ সংলাপের মধ্য দিয়েই এই রাজনৈতিক সংকটের নিরসন চায়। তিনি সংলাপ করছেন, এই সংলাপ শেষ হয়ে সিদ্ধান্ত হওয়ার আগে আরেকটা সংলাপের প্রশ্ন তো আসে না। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, রাষ্ট্রপতির এমন পরামর্শ প্রশংসার দাবিদার। তার মতে উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই, পুরো দায়িত্ব রাষ্ট্রপতির উপর দেয়া ঠিক হবে না। আওয়ামী লীগ আপনার দায়িত্বটা পুরোপুরি ওনার ঘাড়ের উপর চাপিয়ে দিতে যাচ্ছেন,
যে যদি সেরকম কোনো নির্বাচন কমিশন হয় যেটাকে প্রধান বিরোধী দল বা অন্য দলরা মানবে না, তাদের এটা বলার সুযোগ থাকবে যে আমরা তো কিছু করিনি, এটা তো রাষ্ট্রপতি করেছেন, রাষ্ট্রপতিটা সবারই মানতে হয়, আপনাদেরও মানতে হবে। তো এই একটা জায়গাটা একটা শুভঙ্করের ফাঁকি দেখতে পাচ্ছি আমি। যদি রাষ্ট্রপতি এটাই মনে করে থাকতেন যে দলগুলি আলোচনা করে করবেন, তাহলে এতদিন তো কালক্ষেপণ করার কোনো দরকার ছিল না। তবে এখন সংলাপের প্রয়োজন নেই, সরকারের এমন বক্তব্যে হতাশ হতে নারাজ সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসাইন। তার মতে রাজনীতিবিদদের কথার শব্দার্থ, কার্যার্থ ও ভাবার্থ বুঝতে হবে। উনি একটা জেনারেল গাইডলাইন্স দিয়েছেন এবং এটা অভিভাবক হিসাবে দিয়েছেন, এটাকে কোনো অন্যভাবে কোনো বাস্তবিয়তে খারাপ অর্থে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে নাই। সংলাপ বলতেই বিএনপি আওয়ামী লীগ বুঝে থাকে এবং আমাদের মাথার মধ্যে ঢুকছে যে ইলেকশন কমিশন পুনর্গঠন সম্পর্কে সংলাপ হবে না। এটা অনেক কিছুর উপরে হতে পারে, ভবিষ্যতে দেশের কি হবে, ইলেকশন যদি ভালোভাবে করে পরে যদি দেশ চালাইতে হয়, এই প্রতিহিংসার রাজনীতিটা কোনো না কোনোভাবে একটা সমঝোতার মাধ্যমে চলে যেতে হবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলেও তাতে কার্যকর কোনো সমাধান মিলবে না, এমন আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে নির্বাচন নিয়ে বড় দুই দলের মধ্যে বরফ গলছে বলে ধারণা তাদের। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন গণতন্ত্র এখন অনুষ্ঠানের 151তম পর্বের আলোচকরা এমন অভিমত দেন। আলোচনা কি একেবারেই হচ্ছে না? আমরা তো দেখি যে রাতের টিভি টক শোতে আওয়ামী লীগ বিএনপি নেতারা পাশাপাশি বসে আলোচনা করেন, কথা বলেন, যুক্তিতর্ক দেন, কেউ একমত হন এবং বেশিরভাগ ক্ষেত্রে দ্বিমত হন। এটাও তো আলোচনা, এটাও সংলাপ। যদি বিএনপি রাজনৈতিক ইস্যু নিয়ে আসতে পারে, আন্দোলন মুখর করতে পারে যে এই ইস্যুর প্রেক্ষিতে তোমাদের বসতে হবে, একটা সমাধান হতে হবে, তাহলে একটা জায়গায় আসতে পারে। না হলে রেজাল্ট আলটিমেটলি জিরো। বিএনপিকে তো এখন পর্যন্ত ইলেকশন সহায়ক বলতে কি বোঝায় এটা ব্যাখ্যা করে বলেন নাই। যতখানি জনগণের চেতনা জাগ্রত হচ্ছে ততখানি ওনারা বাধ্য হচ্ছেন সেই জায়গা নিজে উন্মোচন করতে চান না, ফলে এখানে কতখানি মুখ ঢেকে চলতে পারেন সেই চেষ্টাটা করতেছেন। সমঝোতার মাধ্যমে যাতে নির্বাচনটা হতে পারে এই কারণেই কিন্তু তারা পরস্পরের কাছে কিছুটা আসবে। এইটা পিছন দরজা দিয়েও আসতে পারে, সামনে দরজা দিয়েও আসতে পারে, তবে তাদের এই স্বার্থেই কিন্তু নির্বাচনের স্বার্থেই কিন্তু তাদেরকে সমঝোতায় আসতে হবে। সেই সকল রাজনৈতিক দলের ভিতরে একটি ঐক্য সূচিত হবে, এটা আমরা চাই, কিন্তু অতীত অভিজ্ঞতা খুব কাছাকাছি এক টেবিলে সকলে সামনের নির্বাচনের পূর্বে বসেই সমানভাবে একটা সুন্দর কিছু সমাধান করতে পারবেন এটা আমার মনে হয় না। তবে মনে হয় যেন যে আমাদের যে বরফটা ছিল সেটা গলতে শুরু করছে, ভালো একটা দিকে আমরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ আসাদ দিবস। এ উপলক্ষে শহীদ আসাদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। নরসিংদীর শিবপুরের ধানুয়ায় পালিত হয়েছে শহীদ আসাদের 48তম শাহাদাত দিবস। শহীদ আসাদের স্বপ্ন পূরণ না হওয়ায় ক্ষোভ জানান তার সতীর্থরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে অবস্থিত শহীদ আসাদের বেদিতে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শ্রদ্ধার সাথে শহীদ আসাদকে স্মরণ করেন তারা। 1969 সালের 20 জানুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজের 11 দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আসাদ। এদিকে যথাযোগ্য মর্যাদায় নরসিংদীর শিবপুরের ধানুয়ায় শহীদ আসাদের 48তম শাহাদত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ আসাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান, শহীদ আসাদের ছোট ভাই ডক্টর আজিজুল্লাহ মোহাম্মদ নুরুজ্জামান নূর সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ ও কলেজিয়েট গার্লস হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসাদকে নিয়ে চেতনায় আসাদ শিরোনামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে জেল থেকে মুক্তি পাওয়া, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে উনি যে মুক্তি পাওয়া, একমাত্র শহীদ আসাদের কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশের বাস্তবতায় আমরা এক গণতন্ত্রহীন অবস্থা বিরাজমান। এই বাস্তবতায় আমরা শহীদ আসাদের চেতনাকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রকে সুনিশ্চিত করব। বক্তারা জানান 48 বছর পরও আজও শহীদ আসাদের স্বপ্ন পূরণ হয়নি। আসাদের মৃত্যুর পরে যে স্লোগান উঠেছিল আসাদের মন্ত্র জনগণতন্ত্র, আজও সেই
গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। এদিকে রাজধানী শিক্ষা চিরন্তনে শহীদ আসাদ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা জানান, বর্তমান সময়ে বড় প্রয়োজন ছিল শহীদ আসাদের মতো আদর্শবান মানুষ। তার আদর্শকে ধরে রাখতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। ফের অস্থির হয়ে উঠেছে চাল, তেল ও চিনির বাজার। মাত্র 7 দিনের ব্যবধানে রাজধানীতে মোটা ও সরু চালের দাম কেজিতে 2 টাকার বেশি বেড়েছে। ভোজ্য তেলের দাম লিটারে 5 টাকা পর্যন্ত বাড়ানো হলেও এ নিয়ে চলছে লুকোচুরি। খুচরা বিক্রেতারা বেশি দামে তেল কেনার কথা স্বীকার করলেও আড়তদাররা জানিয়েছেন, বোতলজাত তেলের দাম বেড়েছে, খোলা তেলের দাম অপরিবর্তিত রয়েছে। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও চালের দাম বৃদ্ধির পেছনে মিল মালিকদের কারসাজিকে দায়ী করেছেন আড়তদাররা। মাত্র 2.5 মাস না যেতেই আবার বাড়ল ভোজ্য তেলের দাম। পাম ও সয়াবিন সহ প্রায় সব খাবার তেলের দাম বেড়েছে লিটারে 4-5 টাকা করে। বোতলজাত তেলের দাম 5 টাকা বাড়ানোর সিদ্ধান্ত ট্যারিফ কমিশনে যেতেই অস্থির তেলের বাজার। মিলগেটে গাড়ি নিয়ে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ, তবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। খুচরা বিক্রেতার কথায় তেলের দাম নিয়ে অস্থিরতা স্পষ্ট হলেও লুকোচুরি চলছে পাইকারি দোকানগুলোতে। কালকে নিয়েছি 77 টাকা, আজকে 82 টাকা, 5 টাকা রাত্রের থেকে এ পর্যন্ত। কেজি প্রতি 5 টাকা বাড়লে তো কাস্টমার হলে আমাদের ঝগড়া করতে হবে। গ্যালানটাই শুধু বাড়বে বলছে যে 5 টাকা, অতটুকু ওটা 5 টাকা জানাই গেছে। প্যাকেট তেল যেটি আছে সবগুলোর রেট এরকম 5 টাকা করে প্রতি লিটারে বাড়ছে। এ বিষয়ে জানতে চাইলে ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গোলাম মাওলা জানান, মৌলভীবাজারে সয়াবিন তেলের কেজি এখনও 78 টাকা। দাম বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেন তিনি। সয়াবিন তেল যেটা লুজ বাল্ক কোয়ান্টিটি, সেটার আপনার দর ছিল গত 1 মাস আগে প্রায় 3300 টাকা, সেটা কমে এখন 3150 থেকে 60 টাকা চলে আসছে। পাইকারি পর্যায়ে ভোজ্য তেল, চিনি এগুলি কোনো দাম বাড়েনি, শুধুমাত্র রসুনের দামটা কিছুটা বেড়েছে। তেল, চিনি ও রসুনের মতোই অস্থির চালের বাজার। মোটা ও চিকন প্রায় সব চালের দাম কেজিতে 2 টাকার বেশি বেড়েছে। সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দাম বাড়ানোর জন্য মিল মালিকদের কারসাজিকেই দায়ী করছেন বাদামতলীর চাল ব্যবসায়ী সমিতির এই নেতা। 33 টাকা যদি গভর্নমেন্ট আপনার চাল নেয় মিলের থেকে, তখন আমাদের এখানে এই চালটা আপনার আরও 1.5 থেকে 2 টাকা খরচ আছে, এটা 35 টাকা করে। আমাদের এখান থেকে যখন রিটেলে যায় তখন ওইটা আপনার আরও 1-1.5 টাকা বেড়ে যায়। আমরা যারা হোলসেল এবং যারা রিটেলে বিক্রি করি তাদের তো প্রোডাকশনটা হয় না, প্রোডাকশনটা তো করে আপনার রাইস মিলেরা যখন বাড়ে অটোমেটিক আপনার হোলসেলে এসে বাড়ে, রিটেলে গিয়ে বাড়ে, কন্ট্রোলটা করে আপনার মিল মালিকেরা। ভারত থেকে আমদানি করা চাল বাজারে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে আশা করছেন আড়তদারেরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগমে রীতিমতো বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। মেলা শেষ দিকে হওয়ায় রাজধানীর বাইরে থেকেও আসা ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে আগের চেয়ে বেশি। দোকানিরা জানান, বেড়েছে বিক্রিও। ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম বলে দেয় এটি ছুটির দিনের মেলা। সকাল থেকে ক্রেতা দর্শনার্থীরা এসেছেন মেলায়, তাই পুরো দিনই মেলার প্রতি ইঞ্চি মাটি যেন চলে যায় ক্রেতা দর্শনার্থীর দখলে। কেউ পণ্য কিনেছেন, কেউ আবার এসেছেন শুধুই ঘুরতে, আবার কেনাকাটার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে এসেছেন আনন্দ উপভোগ করতে। আমরা বগুড়া থেকে এসেছি শুধু বাণিজ্য মেলা অ্যাটেন্ড করতে একদিনের জন্য। এই যে সামনে এসেছে এক্সাম আছে, তাও একদিনের জন্য ছুটি ম্যানেজ করে ফ্রাইডে আসলাম। একটা বছর এই মেলাটা আমরা এনজয় করি, ফ্যামিলি সবাই মিলে সারাদিন থাকি। অনেকবারই আসা হয়, একবার ফ্রেন্ডদের সাথে আসা হয়, ফ্যামিলির সব ভাই বোনরা মিলে আসা হয়, প্রতিবারই এনজয় করি। মেলায় আগতরা বলেন, পণ্যের আধিক্য মূল্য ছাড়ের কারণে মেলা তাদের কাছে সবসময় আকর্ষণীয়। আমি ফ্যামিলি নিয়ে এসেছি সিলেট থেকে এবং আজকেই চলে যাব। এখানে ইন্ডিয়ান পাকিস্তানি অনেক কালেকশন ভালো, শালের কালেকশন অনেক ভালো, অ্যালুমিনিয়াম জিনিসের কালেকশন অনেক ভালো, এই কারণে মেলা থেকে কেনা। অনেক প্যাভিলিয়ন আছে, জিনিসের দামও কম আছে, মোটামুটি ভালোই লাগলো মেলা। মেলা শেষ দিকে আসায় বিক্রি আগের চেয়ে বেড়েছে বলেও জানান দোকানিরা। যে কাস্টমারগুলো আসতেছে সবাই কেনার জন্য আসতেছে, তো এখন ভিড়টা একটু বেশি। শুক্রবার অনুযায়ী মোটামুটি আশানুরূপ হচ্ছে, যেরকম চেয়েছিলাম কাছাকাছি চলে আসছে প্রায়। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। বাংলাদেশ থেকে পাট রপ্তানিতে অ্যান্টি ডাম্পিং ফি প্রত্যাহারে ভারতকে আহ্বান বাণিজ্য মন্ত্রী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের জন্য ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার সংগঠনটির।
আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। বাংলাদেশ থেকে পাট রপ্তানিতে অ্যান্টি ডাম্পিং ফি প্রত্যাহারে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি আয়োজিত প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে ভারত। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ভারতে পাট রপ্তানি করছে দীর্ঘকাল ধরে, কিন্তু এই পণ্যের ওপর $300 বেশি অ্যান্টি ডাম্পিং ফি আরোপ করেছে ভারত। এমন পরিস্থিতি চলতে থাকলে ভারতে পাট রপ্তানি সম্ভব নয়। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। দ্রুত অ্যান্টি ডাম্পিং ফি প্রত্যাহার হবে বলে আশা বাণিজ্যমন্ত্রীর। আবাসন সংকটে চরম দুর্ভোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের 10 হলের বেশিরভাগ সিটেই থাকছেন বরাদ্দ না পাওয়া ছাত্রলীগ কর্মীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। 22,000 শিক্ষার্থীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সিট সংখ্যা 1004। প্রতিষ্ঠাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ আবাসিক করার পরিকল্পনা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে ছেলেদের জন্য 7টি ও মেয়েদের জন্য রয়েছে 3টি হল। এখনও আসন বরাদ্দ দেওয়া হয়নি উদ্বোধন হওয়া শেখ হাসিনা ও বঙ্গবন্ধু হলে। প্রতি বছর হলে আসন দেওয়ার কথা থাকলেও গত 4 বছরে শাহ আমানত হলে আসন পাননি কোনো সাধারণ শিক্ষার্থী। হলে না থেকে হলের খরচটা ব্যয় করতে হচ্ছে, যার কারণে এটা আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, তাদের কিছু দৌরাত্ম্য এবং তাদের কিছু উদ্যত্ত আচরণ রয়েছে, যে কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় হলে অবস্থান করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। 2বার অ্যালটমেন্ট দিয়ে অন্যান্য বাইবা নিয়ে সিট দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এই সামনে হলে কেন আমাদেরকে সিট দেওয়া হচ্ছে না? অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু। যে হলগুলো রয়েছে সেগুলো আসন সংখ্যা হচ্ছে 4200। তো নিশ্চয়ই ছাত্রলীগের সংখ্যা 4200 না, তাহলে নিশ্চয়ই আরও সাধারণ শিক্ষার্থীরা হলে আছে, হলে অবস্থান করছে, হলের সুযোগ সুবিধা ভোগ করছে। আসন বরাদ্দে ছাত্রলীগের দাপটের বিষয়টি আংশিক সত্য বলে স্বীকার করেছেন শাহ আমানত হলের প্রভোস্ট। আংশিক সত্যি, আসলে এটা আমার কাছেও এসছে অভিযোগ। আমি ওই জায়গাগুলো নিজে সরাসরি হ্যান্ডেল করেছি, যে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে যারা এসছে আমি তাদেরকে নিয়ে গিয়ে আমার কেয়ারটেকার সহ এবং আমি ওই রুম করে তাদেরকে তুলে দিয়েছি। হলে সিট বরাদ্দে অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোন সাধারণ শিক্ষার্থী কোন হলে অ্যাটাচমেন্ট ছিল, কোন হলে সে সিট বরাদ্দ পেয়েছে, তাকে অভিযোগ না দিলে আমরা কি করে জানবো যে সে হলের আসন বরাদ্দ পেয়েছে, উঠতে পারছে না? আমাদের যদি অভিযোগ আসে অবশ্যই আমরা সেগুলো অ্যাড্রেস করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রচুর ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট নেপালের কাঠমান্ডু শহরের ভ্রিকুটি মণ্ডপ হল। বাংলাদেশি পণ্যের একক মেলা বাংলাদেশ এক্সপোতে অংশ নেওয়া ব্যবসায়ীদের আশা, নেপালে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রদর্শনী। আন্তর্জাতিক এই মেলায় মিডিয়া পার্টনার বাংলা ভিশন। আমানুল্লাহ ওয়ালসের ক্যামেরা নেপাল থেকে আরও জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। নেপালের মাটিতে তৃতীয়বারের মতো আয়োজন দেশীয় পণ্যের একক মেলা বাংলাদেশ এক্সপো 2017। বাংলাদেশের বিভিন্ন পণ্য সামগ্রীর প্রতি নেপালের মানুষের আগ্রহ বেশ। মেলায় অংশ নেওয়া দেশের নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা। এখানকার লোকজনের চাহিদা মোতাবেক আমরা কি প্রোডাক্ট নতুন ইনক্লুড করা যায়, যাতে আমরা আরো কনজিউমার আমরা নিতে পারি, সেই জিনিসগুলি আমরা চিন্তা করি। বাংলাদেশে ইভেন আমাদের ড্যাফোডিলের ভিতরে নেপালি স্টুডেন্ট আছে। এখানে এই ভিজিটে কয়েকজন নেপালি স্টুডেন্ট, যেমন একটা সাবজেক্ট হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, তো ওই সাবজেক্টটা এখানে নেই, তো ওরা খুব ইন্টারেস্টেড এই সব সাবজেক্ট। আমরা চেষ্টা করছি তাদের থেকে ভ্যারাইটিস কিছু দেওয়ার জন্য, যে প্রোডাক্টগুলো নেপালে নাই। তো আমরা এখানে এক্সপোতে আসছি জাস্ট সেলের জন্য না, আমাদের প্রোডাক্টটা প্রমোশনের জন্য। আমরা এবং প্রমোশনের দিক থেকে আমরা অনেক রেসপন্স ভালো পাচ্ছি। এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের কয়েকজন নারী উদ্যোক্তাও। নেপালি মানুষকে জানাতে আরো বেশি প্রচারণার উপর জোর দেন তারা। মেলা আমাদের এশিয়ার মধ্যে আরো বিভিন্ন দেশে হওয়া উচিত, আরো বেশি করে আর কি। তাহলে সবাই আমরা যারা এন্টারপ্রেনার আছি, ওমেন এন্টারপ্রেনার, আমাদের নেপালিদের কাছে জিনিস বিক্রি করতে খুব ভালো লাগে। তারা আমাদের জিনিস খুব আনন্দ সহকারে কিনে এবং তারা খুব ভালো খুব প্রশংসা করে আমাদের বাংলাদেশের জিনিসের। নেপালের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও এমন আয়োজনের কথা জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা।
যে আমরা অস্ট্রেলিয়াতেও একটা মেলা করার ইচ্ছা প্রকাশ করেছি। এই সেপ্টেম্বরের 23 এবং 24 এই 2 দিনই মেলাটা হবে। বাংলাদেশে যে পণ্যগুলো আছে সেটি বিদেশি মাটিতে এবং বিভিন্ন দেশে আমাদের পণ্যগুলোকে ওদের কাছে পরিচিতি লাভ করে আমাদের মূল ইউটানের উদ্দেশ্য। 5 দিনের এই মেলা শেষ হবে কাল শনিবার। নেপালের বাজারের বেশিরভাগ অংশ দখলে আছে প্রতিবেশী দেশ ভারত ও চীনের সব পণ্যের। তবে এখানে বেশ চাহিদা রয়েছে বাংলাদেশের গার্মেন্টস, খাদ্যপণ্য সহ বেশ কিছু সামগ্রীর। মান ঠিক রেখে সময় মতো পৌঁছানো সম্ভব হলে এখানকার বাজার দরও খুব একটা কঠিন হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, কাঠমান্ডু, নেপাল। আবারও নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তনের মাধ্যমে ঐক্যবদ্ধ আমেরিকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে 289 রানে অল আউট বাংলাদেশ। কাল জবাব দেবে নিউজিল্যান্ড। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এ পর্যায়ে শুরুতে আমান জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক শপথ আজ। মূল আনুষ্ঠানিকতার আগে লিঙ্কন মেমোরিয়ালে দেয়া ভাষণে নতুন নতুন পরিবর্তনের মাধ্যমে ঐক্যবদ্ধ আমেরিকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে এই শপথ বয়কটে রাজনৈতিক নেতাদের দীর্ঘ তালিকা ও ট্রাম্প বিরোধী বিক্ষোভের জন্য আয়োজনটি ইতিহাস করবে বলে মনে করছেন কেউ কেউ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বর্ণিল আতশবাজির ছটা আর সুরের মূর্ছনায় রাজসিক অভ্যর্থনার শুরুটা ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালে। নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বরণের এই আয়োজনে দলীয় নেতাকর্মীর পাশাপাশি ছিলেন তার ভক্ত ও সমর্থকরা। এই শোভাযাত্রা ও কনসার্টে সংক্ষিপ্ত বক্তব্যে এক পরিবর্তিত আমেরিকার স্বপ্ন দেখান ট্রাম্প। আশ্বাস দেন ঐক্যবদ্ধ দেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবে তার প্রশাসন। এতদিন যা হয়েছে তা দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এর শুধু পরিবর্তন নয়, প্রকৃত পরিবর্তন চাই আমরা। আমেরিকাকে আরো অসাধারণ দেশে পরিণত করতে হবে, তবে তা অবশ্যই সবার জন্য। পরিবারের সদস্যদের নিয়ে কনসার্টের পরিবেশন উপভোগ করেন ট্রাম্প। তবে এই কনসার্টও বিতর্ক এড়াতে পারেনি। জনপ্রিয় শিল্পীদের অনেকের পূর্ব নির্ধারিত আমন্ত্রণ যেমন বাতিল হয়েছে, তেমনি এলটন জন, সেলেনা ডিওনের মতো প্রখ্যাত শিল্পীদের অনেকেই ইউনিটি কনসার্টে অংশের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। এর আগে ভার্জিনিয়ার আর্লিংটনে রাষ্ট্রীয় সমাধিতে শ্রদ্ধা জানান ট্রাম্প। সাথে ছিলেন নয়া ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ওয়াশিংটনেই অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত লিডারশিপ লাঞ্চে যোগ দিয়েছেন রিপাবলিকান পার্টির এই দুই নেতা। এখানেও নিজের বাছাই করা নতুন প্রশাসনের ওপর আস্থা রাখার অনুরোধ জানান ট্রাম্প। শপথ অনুষ্ঠান ঘিরে ট্রাম্প সমর্থকদের উৎসাহ উদ্দীপনার ঘাটতি না থাকলেও আগাম ঘোষণা দিয়ে এই আয়োজন বয়কটকারী রাজনৈতিক নেতাদের সংখ্যা নেহায়াত কম নয়। এই তালিকায় কেবল ডেমোক্রেটিক পার্টির জনপ্রতিনিধির সংখ্যা অর্ধশতাধিক। শুধু বয়কটই নয়, সব শঙ্কা সত্য করে বিক্ষোভ শুরু হয়েছে ওয়াশিংটনে। শপথের নির্ধারিত ভেন্যুর কাছাকাছি যাবার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে তারা। ট্রাম্পকে বর্ণবাদী ও অবৈধ প্রেসিডেন্ট বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অন্তত 30টি সংগঠনের বিক্ষোভে 3 লক্ষাধিক মানুষ অংশ নেবে বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভে দেশাত্মবোধক গানে প্রতিবাদ জানান স্থানীয় শিল্পীরা। মেহরা হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 এই নম্বরে। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ।